আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মানবজাতির কলঙ্ক গণহত্যাকারী শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না বললেন মির্জা ফখরুল। দুর্নীতি, সন্ত্রাসমুক্ত এবং উদার গণতান্ত্রিক রাষ্ট্র চায় বিএনপি। বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা। চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না বললেন নাহিদ ইসলাম। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া নিয়ে রয়েছে মতানৈক্য। এ মাসেই জুলাই সনদ ঘোষণার বিষয়ে আশাবাদী আলী রিয়াজ। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার মামলায় গণগ্রেফতার নয়, শুধু দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে ১৪৪ ধারা। ২৯ জুলাই ডাকসু নির্বাচনের তফসিল, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট। সংস্কার ছাড়া শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সন্দিহান ছাত্রদল সহ সমমনা সংগঠনগুলো। এবং মিরপুরে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ। ম্যাচ সেরা পারভেজ ইমন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণহত্যাকারী শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে কখনোই ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, জুলাই শহীদদের জন্য কিছু করতে না পারলে জাতি ক্ষমা করবে না। দুর্নীতিমুক্ত এবং উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দেবে বলেও তার আশা। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের জন্য কিছু না করে কেউ কেউ জুলাই চেতনাকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করছে। এ সময় মির্জা ফখরুল বলেন, শহীদদের জন্য কিছু করতে না পারলে তাদের রক্তের ঋণ শোধ হবে না। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পরিবারগুলো, ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না। বিএনপি দুর্নীতিমুক্ত উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়, তা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। বলেন, নিজেদের মধ্যে ভিন্ন মত থাকলেও সবাইকে নিয়ে একটি রেইনবো নেশন গড়তে চায় বিএনপি। আমরা একটা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা হত্যা চাই না, নির্যাতন চাই না। আশা করি আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে ২৬ ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার তৈরি করতে পারবো। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসনে বিএনপির পক্ষ থেকে বিশেষ ফান্ড তৈরির ঘোষণা দেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা। কক্সবাজারের সমাবেশে সত্য উন্মোচিত হয়েছে বলে জানান তারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, বিভিন্ন জায়গায় তাদের উপর হামলা হচ্ছে। চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত এক সমাবেশে তিনি এই অভিযোগ করেন। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। রাঙামাটিতে কর্মসূচি শেষ করে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে এনসিপি চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত সমাবেশে যোগ দেন এনসিপি নেতারা। হাজারো জনতার স্লোগানে তখন মুখর হয়ে ওঠে নগরীর বিপ্লব উদ্যান। সমাবেশে কক্সবাজারের চকরিয়ায়
পথসভায় বিএনপি নেতাকর্মীদের বাধা দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না। চট্টগ্রাম ফ্যাসিস্টদেরকে তাড়িয়েছে, নতুন করে কাউকে ফ্যাসিস্ট হতেও চট্টগ্রাম প্রতিরোধ তৈরি করবে। সম্মানিত বিপ্লবী মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এ সময় রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে প্রজা থাকবে, এই রাজনীতি আর চলবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। আমরা এখন বর্তমানে যে কার্যক্রমগুলো করব সেগুলোর ফলাফল আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে। বর্তমানের কাঠগড়ায় যেভাবে অতীত প্রজন্মকে আমরা দায়বদ্ধ করি, আমরা যদি বর্তমানে আমাদের দায়িত্ব পালন করতে না পারি তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা দায়বদ্ধ হব। এর আগে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয় এনসিপির পথযাত্রা, যা শেষ হয় বনরূপা সিএনজি চত্বরে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠায় মানুষের আর্থসামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেই লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সরকার। সকালে বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য মন্ত্রণালয় স্থানীয় বাসিন্দাদের মাঝে গাছের চারা, গবাদি পশু, সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বান্দরবানের জেলা প্রশাসক শামীমারা রিনি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে তার দপ্তর নানামুখী উদ্যোগ নিয়েছে। প্রকৃত অর্থেই কিন্তু চায় যে এই পার্বত্য 3 জেলায় বান্দরবান শহর শান্তি প্রতিষ্ঠিত হোক, কারণ এখানে বিপুল সম্ভাবনা আছে মানুষের সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে যদি এখানে শান্তি প্রতিষ্ঠানের মতো করা যায়। এবং সেই জন্য আমাদের স্বল্প সময়ে আমরা সবকিছু করতে পারবো না, আপনারা বুঝতেই পারছেন, কিন্তু আমরা শুরু করে দিয়ে যেতে চাই যাতে করে কিছু সময়ের মধ্যে, আগামী কিছুদিনের মধ্যে যেন শান্তি পুরোপুরি ফিরে আসে, একটা সহাবস্থান নিশ্চিত হয়। রাজনৈতিক দলগুলোর মাঠের চিত্র আর ভেতরের চিত্র এক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশ স্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, মাঠের চিত্র যাই থাকুক, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো এক রয়েছে। কর্মসূচি দিয়ে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ঐক্য কতটুকু হবে তা এখনই বলা সম্ভব নয়। 21 জুলাই পেশাজীবীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার পতনের আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অনেক মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল আজকের অর্জন। কাজে এটাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। জাতীয় নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দল আছে, ওনারা ওনাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবেন এবং যখন নির্বাচন আসবে তখন দেখতে পাবেন যে এই নির্বাচনে সবাই যার যার কর্মসূচি নিয়ে কে কতটুকু কার সাথে ঐক্যবদ্ধ হতে পারছে সেটা ওই সময় বলা যাবে। এখন এই মুহূর্তে অগ্রিম বলে ঐক্য প্রচেষ্টাকে বিনষ্ট করা সঠিক হবে না। তা মাঠে দেখছেন, ভিতরের চিত্র কিন্তু কোনো অবস্থাতে এইরকম আছে বলে আমি বিশ্বাস করি না। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একমত হলেও ঐক্যমত্য কমিশনের সংলাপে প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। একই সাথে এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকতে পারবে না বলে জামাত এবং এনসিপি মত দিলেও দ্বিমত প্রকাশ করেছে বিএনপি। তবে এ মাসেই জুলাই সনদ ঘোষণার ব্যাপারে আশাবাদী কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় 15তম দিনের সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপ শেষে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার প্রশ্নে একমত। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদে স্বাক্ষরের ব্যাপারে আশাবাদী কমিশন। এই প্রস্তাবের অধিকাংশ বিষয়ে দলগুলো একমত হয়েছে
এই প্রস্তাবের একটি লিখিত ভাষ্য তৈরি করা হয়েছে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ওই লিখিত প্রস্তাব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে দেয়া হয়েছে। বাছাই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন করতে দলের অবস্থান তুলে ধরে এনসিপি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং অন্যান্য নির্বাচিত করার জন্য একটা বাছাই কমিটি হবে 5 থেকে 7 সদস্যের কিংবা 11 সদস্যের, এবং সেই কমিটি সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় দলের কাছ থেকে নাম প্রস্তাব নেবে এবং সেটা পরবর্তীতে একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা চূড়ান্ত হবে। আর পুরনো পদ্ধতির বদলে প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তনের কথা বলছে জামায়াত ইসলামী। আমরা এই যে সব পরিবর্তন চাচ্ছি কেন, পার্লামেন্টে ভোটিং সিস্টেমে, এখানে তো একটা মিসট্রাস্ট আছে, যেটা প্র্যাকটিক্যাল কারণে এটা হয়েছে। এই জন্য অন্তত 5টি বছর 10টি বছর আমরা যতটা স্বচ্ছতা করা যায়, যতটা ছিদ্র বন্ধ করা যায় সেদিকে আমরা যাব। আমরা যদি সব ভালো হয়ে যাই, আমরা যদি ডেমোক্রেটিক হয়ে যাই, আমরা যদি অনেস্ট হয়ে যাই, দেন উই ক্যান রিভাইজ অ্যাগেইন। এটা তো কোনো বেদবাক্য বা কোরআন না যে আপনি চেঞ্জ করতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে দেয়া প্রস্তাব দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্তের কথা জানাবে বিএনপি। একই সাথে দলীয় প্রধান চাইলে প্রধানমন্ত্রী হতে পারেন বলেও মনে করে বিএনপি। সরকারি দল, বিরোধী দল এবং থার্ড মেজরিটি পার্টি তাদের কাছ থেকে নাম চাওয়া হতে পারে, সেটার অপশন আছে এবং সেই নামগুলোর মধ্যে দিয়ে আবার পরস্পর পছন্দের মধ্যে দিয়ে একটা শর্ট লিস্টিং হবে। সেই শর্ট লিস্টিংটা কিভাবে ঐকমত্যে আসা যায় সেটার একটা প্রভিশন রাখা হয়েছে। যদি ওইভাবে ঐকমত্যে আসা না হয় তারপরে র্যাঙ্ক চয়েস ভোটিং এর ক্ষেত্রে একটা বিধান রাখা হয়েছে, সেইটা নিয়েই বোধহয় মেইনলি আলোচনাটা করতে হবে। তো এখানে সবাইকে র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে আমরা বিবেচনা করছি, তবে সেটা আমাদের দলীয় ফোরামে একটু আলোচনা করে কিভাবে কি করলে ভালো হয়। এখানে আমরা কাউকে বাদ রাখতে চাচ্ছি না, এটা একটা ইনক্লুসিভ একটা বডি এবং সেটা বাছাই কমিটি, তারা যাতে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারে একজন নিরপেক্ষ ব্যক্তিকে এবং এমন একজন সিটিজেনকে, বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করতে পারেন সবাই মিলে, যার বিরুদ্ধে কোনো রকমের কোনো আপত্তি থাকবে না, একটা ঐকমত্য থাকবে। এ মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে আশাবাদী রাজনৈতিক দলগুলো। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 23 অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 5 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এই দিন 7 মামলায় মোট 39 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ যে সকল আসামিদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগে যে অভিযোগ আনা হয়েছে সেখানে একটা হতে পারে, একাধিক হতে পারে। এই মিসকেসে তাদের তদন্তকে ফ্যাসিলিটেট করার জন্য এইসব মিসকেসগুলো আমরা ফাইল করি। এটা হলো তদন্তকে ফ্যাসিলিটেট করা। এই জন্য এই মামলায় কতজন আসামি, তাদেরকে কি করা হলো না করা হলো, এটা ট্রাইব্যুনাল দেখবেন না। যখন ফ্রেশ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে তখনই তার নামে আইসিটি বিডি মামলার মাধ্যমে ফ্রেশ কেস ফাইল হলো বাই ফাইলিং এ ফর্মাল চার্জ। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার মামলায় গণগ্রেফতার করা হচ্ছে না, শুধু দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সেখান থেকে পর্যায়ক্রমে 144 ধারা প্রত্যাহার করা হবে। ওই ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই আইন শৃঙ্খলা বাহিনীর অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এনসিপির সমাবেশে আওয়ামী লীগের হামলার পর থেকেই
অনেকটা আতঙ্কিত গোপালগঞ্জের ১৩ লাখ বাসিন্দা। গত বুধবার থেকে কারফিউ আর ১৪৪ ধারার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। ওই ঘটনায় ৪ মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী সহ ৩,০০০ মানুষকে। গ্রেফতার করা হয়েছে ৩ শতাধিক, যার মধ্যে ৯ জন শিশুও রয়েছে। গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া অনেক পুরুষ। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, গণগ্রেফতার নয়, কেবলমাত্র দোষীদেরকেই ধরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যায় করলে সেই গ্রেফতার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে না যে যেন কোনো অবস্থায় ধরা না করে। গণগ্রেফতার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেফতার করা। শিশু আমি এরকম তো কোনো রকম খবর আমার কাছে নেই। 18 বছর হয়েছে শিশু। এখন আপনারা দেখতে পাচ্ছেন পেপারে যে টাকাটাকি কারা করতেছে। তিনি জানান, বিশেষ পরিস্থিতির কারণে ওই সময়ে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে, তাই দ্রুতই তুলে নেওয়া হবে ১৪৪ ধারা। আপনি কি গোপালগঞ্জে গেছিলেন? আপনি স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আনেন। আমি তো দেখলাম অনেক টিভিতে বলতেছে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসছে। কারফিউ দিয়েছিলাম তো, আগে তো কারফিউ উঠে দিচ্ছে এই জন্য। এখনকার কথা ১৪৪ ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে দেশে নির্বাচন সম্ভব নয়। জামাত সহ অনেক রাজনৈতিক দল দাবি করলেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরো তো অনেক সময় রয়ে গেছে। আমাদের প্রস্তুতি নিয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আওয়ামী লীগের ডাকা হরতাল নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যান্য হরতাল কল করার সময় এই ধরনের নাশকতা আরো বেশি হতো। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সেনাবাহিনীর কর্মকর্তা নির্বাচনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদরে সেনাবাহিনী নির্বাচনী পরিষদ ২০২৫-এর উদ্বোধন করে তিনি বলেন, পদোন্নতির ক্ষেত্রে পেশাদারিত্ব, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, আনুগত্য ও প্রযুক্তিগত যোগ্যতার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, যারা সৎ, নীতিবান এবং দক্ষ নেতৃত্ব দিতে সক্ষম তারাই উচ্চতর পদে উন্নীত হওয়ার দাবিদার। এ সময় দেশের স্বাধীনতা রক্ষা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। নির্বাচনী পরিষদ উদ্বোধন করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান। উনত্রিশ জুলাই ঘোষণা করা হবে ডাকসু নির্বাচনের তফসিল। ভোট হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে। দুপুরে সিনেট ভবনে একথা জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। তবে সংস্কার না করে ডাকসু নির্বাচন দিলে তা শিক্ষার্থীদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে এ নিয়ে সন্দিহান ছাত্রদল সহ সমমনা ছাত্র সংগঠনগুলো। ছাত্র সংগঠনগুলোর আরেক অংশ ছাত্রদলের সংস্কার প্রস্তাবকে অযৌক্তিক দাবি করেছে। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ১৯৭১ সালের ২ মার্চ এই অপরাজয় বাংলার পাদদেশে বটতলায় ডাকসু নেতাদের নেতৃত্বে প্রথম উড়েছিল স্বাধীন বাংলার পতাকা। ২৪ জুলাই বিপ্লবে ফেসিবাদের পতন হয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বে। ৫২ ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও সামনের সারিতে ছিল ছাত্র সংগঠনগুলো। ডাকসুর তখনকার ভিপি আমানুল্লাহ আমানদের প্রতিরোধের মুখে মাথা নত করতে বাধ্য হয়েছিল স্বৈরাচার এরশাদ। আমান খোকনের পর ২৯ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০১৯ সালে নুরুল হক নূরের ভিপি হওয়ার মধ্য দিয়ে সচল হয় ডাকসু। এরপর ৫ বছর নিষ্ক্রিয়। অবশেষে ২৯ জুলাই তফসিল ঘোষণার মধ্য দিয়ে আবারও সচল হতে যাচ্ছে ঐতিহাসিক এই ছাত্র সংসদ। ২০২৪-২৫ সেশনের নতুন ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় চলতেছে। আমরা চাই তাদেরকে এই ভোটার তালিকায় ইনক্লুড করতে। জুলাই অভ্যুত্থানের সাথে শৃঙ্খলা বিরোধী কাজে যারাই জড়িত ছিল তাদের
একটা ইস্যু আছে, সেটা সমাধানের জন্য আমরা অপেক্ষা করছি। উপাচার্যকে পদাধিকার বলে ডাকসুর সভাপতি ও প্রভোস্টকে হলের সভাপতি রাখার পক্ষে নয় ছাত্রদল। এসব পদে সরাসরি ভোট চান তারা। আমরা চেয়েছি যে সভাপতি পদটির জন্য অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের মাধ্যমে হয়ে থাকে। আমরা যে সংশোধিত সর্বশেষ যে গঠনতন্ত্র পেয়েছি সেখানে সেটি রাখা হয়নি। আমরা আশা করি এখনো যে সময়টি আছে, তার আগে একটি সিন্ডিকেট সভা হওয়ার কথা আছে, সেটি হলে তারা আমাদের এই সকল ছাত্র সংগঠনের এই যৌক্তিক দাবির পক্ষে এই আশার তারা প্রতিফলন ঘটাবে। এই যুক্তির সঙ্গে দ্বিমত জানিয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, উপাচার্য ও প্রভোস্টকে সভাপতি রাখা না হলে শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে না। ওনারা জাতীয় নির্বাচন চায় দ্রুত, আর ডাকসু নির্বাচনের পরিবেশ ওনাদের কাছে নাই। জাতীয় নির্বাচন হলে ওনারা ভাবতেছে ওনারা ক্ষমতায় আসবে, এরপরে ছাত্রলীগ স্টাইলে পুরো বিশ্ববিদ্যালয় দখল করে ফেলবে। এটা সাধারণ শিক্ষার্থীরা বোঝে। শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হলেও কার্যকর ছাত্র সংসদ না থাকায় উপেক্ষিত রয়ে গেছে তাদের নানা দাবি দেওয়া। 29 জুলাই যে তফসিল ঘোষণা করা হবে, তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা এমন একটি ডাকসু নির্বাচিত হবে যেটি হবে প্রাণবন্ত, যার মাধ্যমে শিক্ষার্থীরা ফিরে পাবেন তাদের কথা বলার প্ল্যাটফর্ম, তাদের ন্যায্য অধিকার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখা মাত্র গুলির কথা মনে আছে? গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে 14 দলের বৈঠক থেকে আসে এমন হঠকারী সিদ্ধান্ত, যার ফলশ্রুতিতে 2024-এর এই দিন থেকে সান্ধ্য আইন জারি করে সরকার। 20 জুলাই রাতে আটক করা হয় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। সেদিন কারফিউ উপেক্ষা করেই ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, বাড্ডা, রামপুরা এবং উত্তরায় রাজপথে নামে বৈষম্য বিরোধীরা। আরো জানাচ্ছেন আদ্দিন সজীব। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুটার সাইটও আছে। পুলিশ বা বিজিবির গাড়ি ছিল, তো গাড়িতে ওঠানোর পর আমাকে 3-4 স্তরে কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দেওয়া হয়, আমাকে হ্যান্ডকাফ করানো হয়। 20 জুলাই 2024, উদ্বেগ উৎকণ্ঠার দিন। মধ্যরাত থেকে সেনা মোতায়েন করা হয়, শুরু হয় কারফিউ। কিছুটা ভয়ভীতি ছড়িয়ে পড়ে চারিদিকে। কোথায় কি হয় সেদিকেই চোখ ছিল গোটা বাংলাদেশের। তবে আটকে রাখা যায়নি বিক্ষুব্ধ ছাত্র জনতাকে। বৈষম্য বিরোধীদের যৌক্তিক আন্দোলনে গুলি হামলা চালালে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশেই। জীবন বাজি রেখে মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, বাড্ডা, রামপুরা এবং উত্তরায় রাস্তায় নামে বিক্ষুব্ধ ছাত্র জনতা। জানান দেয়, বাধা দিলেই বাঁধবে লড়াই, এ লড়াইয়ে জিততে হবে। রাতেই খবর, আটক করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। সেই খবরও মেলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তারা লোহার কিছু একটা দিয়ে হয়তো আমাকে আঘাত করতে থাকে এবং আঘাতের একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। ক্রমেই ফুঁসে ওঠে মানুষ। শেখ হাসিনার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সাধারণ একটা আন্দোলন রূপ নেয় জুলাই বিপ্লবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে যাওয়ার আগে সংস্কার করা সবকিছুই জাতির সামনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজধানীতে বন বিনাশ, বনায়ন অর্থনীতি এবং বন নির্ভর মানুষের সুরক্ষা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন, এমন একটি ব্যবস্থা করা হয়েছে যেখানে রাষ্ট্র আর আগের দিনে ফিরে যাবে না, কোনো অনিয়ম করার সুযোগ থাকবে না। তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন কমিশনের করা কিছু কিছু সংস্কার শীঘ্রই দৃশ্যমান হতে শুরু করবে। সব প্রত্যাশা শুধু এই 1.5 বছরকালীন অন্তর্বর্তী সরকারের কাছে কেন, সবকিছু কেন তারা মনে করছেন যে এত বছরের বঞ্চনা সেটাই 1.5 বছরের মধ্যেই পেতে হবে। কিছু কিছু কাজ শুরু করছি, কিছু কিছু সংস্কারের প্রস্তাব রেখে যাচ্ছি। যাবার সময় সেগুলোকে এক জায়গায় প্রকাশ করে যাব। সব মন্ত্রণালয়, সবখানে যতগুলো কাজের উদ্যোগ নিয়েছি এবং সম্পন্ন করেছি এবং ভবিষ্যতের জন্য রেখে যাচ্ছি। রাষ্ট্রীয় ব্যবস্থার দিক থেকে আমি মনে করি না আমরা আর আগের যুগে ফিরে যাব। মিরপুরে প্রথম টি-20তে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ।
আগে ব্যাট করে 110 রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। 3 উইকেট নেন তাসকিন আহমেদ। জবাবে পারভেজ হোসেন ইমনের হাফ সেঞ্চুরিতে 27 বল হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা। রিপোর্ট করছেন SM আশরাফ। মিরপুরের উইকেট বরাবরই এক রহস্য। এর মাটির গন্ধে লুকানো থাকে বোলারদের জন্য ব্যাটসম্যান বধের উপকরণ। এখানে দক্ষতার সেরা ব্যবহারই শেষ কথা। আর সব মিলিয়ে বাংলাদেশ লিখে রাখলো আরেকটি কবিতা, পাকিস্তানের বিপক্ষে টি-20তে টাইগারদের চতুর্থ জয়। জয়ের ভিতটা গড়ে দেন বোলাররা। শুরুতে তাসকিন আহমেদের ঝড়, এরপর মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে 46 রানে 5 উইকেট হারিয়ে অষ্টম ওভারে ব্যাকফুটে সফরকারীরা। তাসকিনের পায়ে যেন বজ্র লেগেছিল। তার গতি আর বাউন্সের এমন মিশেল যা ভেঙে দেয় পাকিস্তানের ঝড়ের প্রাচীর। 3 উইকেট তুলে নিয়ে তিনি দাঁড়িয়ে থাকেন লাল সবুজের প্রথম কাতারে। আর যেন তেন নয়, আজকের মোস্তাফিজ যেন সময়কে আটকে রাখা জাদুকর। 4 ওভারে মাত্র 6 রান, সঙ্গে 2 উইকেট। বাংলাদেশের ইতিহাসে এত কম খরচায় পুরো কোটায় বোলিং টি-20 ক্রিকেটে এক নতুন মাইলফলক। ছোট রান তারায় জয়ের গাঁথায় কালি ছড়ান যিনি, তিনি পারভেজ হোসেন ইমন। এই তরুণ যেন মিরপুরের সব আলোর কেন্দ্রবিন্দু। 3, 4 আর 5 ছক্কায় 39 বলে 55 রানের সাহসী ইনিংসে তিনি যেন বলে দেন বাংলাদেশের ভবিষ্যৎও আছে বর্তমানের মতোই দীপ্ত। সিরিজের প্রথম ম্যাচ আর শুরুতেই এমন এক জয় যা গর্জে উঠে জানান দেয় আমরাও পারি, আমরা হার মানি না। SM আশরাফ, ATN বাংলা। একটি মহল ক্ষমতা উপভোগ করার জন্য নির্বাচন পেছানোর পায়তারা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। জিয়া পরিবারের নামে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজধানীর হাতিঝিল থানা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি একথা বলেন। নীরব বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই এর অজুহাতে জাতীয় নির্বাচন পেছানোর সুযোগ নেই। তিনি আরও বলেন, জুলাই ঐক্য ধরে রেখে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। আজকে আপনারা এই জুলাই আগস্টের দাবিদার হয়ে আজকে আপনাদের জুলাই আগস্টকে আপনাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে ফেলেছেন। আজকে আপনারা বিএনপির বিরুদ্ধে আজকে আপনারা মিথ্যাচার করছেন। তারেক রহমান আন্দোলনের হার না ধরত, তাহলে কিন্তু আমরা শেখ হাসিনার পতন করাতে পারতাম না। রাতারাতি জ্বালানির আমদানি নির্ভরতা কমানো যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, সরকার অভ্যন্তরীণ সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে চায়। রাজধানীর বনানীতে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এমচম আয়োজিত আলোচনায় তিনি এই কথা বলেন। জানান, টেকসই বিনিয়োগ এবং উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে মনোযোগ দিচ্ছে সরকার। এক প্রশ্নের উত্তরে আমেরিকার বাড়তি শুল্ক আরোপ নিয়ে উদ্বেগ না ছড়াতে আবারও আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। এই পরিস্থিতিতে ইতিবাচক সমাধানের জন্য সরকার নানা পক্ষের সঙ্গে আলোচনা করছে বলেও জানান তিনি। আমদানি নির্ভর যে একটা জ্বালানি খাত আমাদের আছে, সেখান থেকেও রাতারাতি উত্তোলন সম্ভব না, কিন্তু সেখান থেকে আমরা কেমন করে শিফটটা একটু রিনিউয়েবলের দিকে যেতে পারি, সেজন্য সরকার অতি সম্প্রতি রিনিউয়েবল এনার্জি পলিসিটাকে পাশ করেছেন এবং সেখানে সরকার বেশ একটা টার্গেট, অ্যাম্বিশিয়াস টার্গেটই রেখেছে যে 2030 সালের মধ্যে যত এনার্জি আমরা প্রডিউস করি তার 30% আমরা রিনিউয়েবল সোর্স থেকে করব। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
দেশের সকল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার বার্ষিক সাধারণ সভা এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজধানীর কারণ বাজারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় বিদায়ী সভাপতি আনিসুর রহমান তারেক এবং সাধারণ সম্পাদক তসলিম চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম এবং নির্বাচন কমিশনার মিনহাজ উদ্দিন এবং আল আমিন খানের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমার সিনিয়র সদস্য, উপদেষ্টা, মিডিয়া ব্যক্তিত্ব সহ অন্যান্য সদস্যরা। এবার খেলার খবর। লিওনেল মেসির ম্যাজিকে মেজর লিগ সকারে আবারও বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। জমজমাট এক ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসকে 5-1 গোলে বিধ্বস্ত করে লিওনেল মেসির দল। তবে খেলার শুরুতেই আলেকজান্ডার হ্যাক গোল করে এগিয়ে দেন রেড বুলসকে। এরপরই শুরু হয় মেসি ম্যাজিক। তাতে গোল বন্যায় ভেসে যায় নিউ ইয়র্ক রেড বুলস। 24 মিনিটে মেসির চমৎকার পাস থেকে সমতা ফেরান জর্দি আলবা। মেসি নিজে করেন 2টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেন। মেসির মতো জোড়া গোল করেন টেলাস্কো সেগোভিয়া। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে 21 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চমে উঠে এলো ইন্টার মায়ামি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। মানবজাতির কলঙ্ক গণহত্যাকারী শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না বললেন মির্জা ফখরুল। দুর্নীতি, সন্ত্রাসমুক্ত এবং উদার গণতান্ত্রিক রাষ্ট্র চায় বিএনপি। বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা। চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না বললেন নাহিদ ইসলাম। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া নিয়ে রয়েছে মতানৈক্য। এই মাসেই জুলাই সনদ ঘোষণার বিষয়ে আশাবাদী আলী রিয়াজ। গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার মামলায় গণগ্রেফতার নয়, শুধু দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে 144 ধারা। 29 জুলাই ডাকসু নির্বাচনের তফসিল, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট। সংস্কার ছাড়া শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সন্দিহান ছাত্রদল সহ সমমনা সংগঠনগুলো। এবং মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানকে 7 উইকেটে হারালো বাংলাদেশ। ম্যাচ সেরা পারভেজ ইমন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।